আপনার কাছে নিজেকে মহান বানানোর প্রচেষ্টা করতে বয়েই গেছে ম্যাডাম। আমি যাচ্ছি, কারণ পথে কোথাও আপনার রেপ টেপ হয়ে গেলে আমার মা আমায় জেলে পাঠাবে। মোনা জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। হোয়াট ডু ইউ মিন? রোদ্দুর তীক্ষ্ণ গলায় বলল, আই মিন টু সে, আমি আমার কর্তব্য পালন করে ফিরে যাব। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার উর্বর মস্তিষ্কটা কিছুক্ষণের জন্য চিন্তাভাবনা করা থেকে দূরে রাখুন। আন্ডারস্ট্যান্ড? নাছোড়বান্দা রোদ্দুর। ওর কথা ধাঁচ দেখে মোনার ইচ্ছে করলো ধাক্কা মেরে ফেলে দিতে ওকে, কিন্তু সেটা করা তো সম্ভব নয়, তাই বলে ফুঁসতে লাগলো। এরপর আর কথা হলো না দুজনে। রিক্সা মোনাদের বাড়ির সামনে পৌঁছালো। আরও মিনিট 10 পর মোনাকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে সে রিক্সা নিয়ে ফিরে গেল রোদ্দুর। মোনা ওর ভাবলেশহীনতা নিতে না পেরে দাঁতে দাঁত চেপে বলল, এই বলদ লোক জীবনেও আমায় ভালোবাসেনি, আমি 1000% শিওর। রাত 11টা। রোদ্দুর বাড়ি না গিয়ে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে রইল অনেক সময় পর্যন্ত। দুবার চা নিল, দুটো সিগারেটও ধরালো। এরপর দোকানি চাচাকে উদ্দেশ্য করে বলে, করিম চাচা দোকান বন্ধ করবে না? হ করুম বাবা, তোমরা বইয়া আসো যে তাই। রোদ্দুর বলল, চাচি এত রাত পর্যন্ত অপেক্ষা করে, বিরক্ত হয় না? করিম মিয়া ফোকলা হেসে বললেন, হে বহস হমাইয়া মানুষ, প্রতি পরম ভক্ত, আমারে সম্মান করে খুব। বাড়ি গেলে দেখুম এখনো আমার জন্য না খাইয়া বইয়া রইছে। রোদ্দুর চৌকিতে তাকালো। যান চাচা, বাড়ি যান। বাড়ি গিয়ে বউয়ের আদর ভালোবাসা নিন। আপনার কপাল ভালো। করিম মিয়া লাজুক হেসে বলল, তোমরা ভালো একখান বউ হইব। বিয়ে করব না চাচা। রোদ্দুর তিক্ত কণ্ঠে বলতে ওর বন্ধুরাও হতাশার নিঃশ্বাস ফেলল। করিম মিয়া অবাক হয়ে বলল, কেন, বিয়া করা তো এই কালের পোলাপান গো লাগি ফরজ। রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে গম্ভীর কণ্ঠে বলল, দুটো সিগারেট দেন চাচা, বাড়ি গিয়ে ভাববো আমার জন্য বিয়ে ফরজ কিনা। ফরজ হলে বউ দেখা শুরু করব। বন্ধুরা ওর কথা শুনে হাসতে হাসতেই একে অপরের উপর লুটিয়ে পড়ল। তবে রোদ্দুর চোখ গরম করে তাকাতে ওরা চুপ করে ইশারায় কথাবার্তা চালিয়ে নিতে লাগলো। এরপর মোনার সাথে রোদ্দুরের দেখা হলো 3 দিন পর। ওকে দেখে অচেনাদের মতো করলো রোদ্দুর। ফোনে কথা বলছিল কারের সাথে, এবার বিড়বিড় করে ওপাশের ব্যক্তিকে উদ্দেশ্য করে মূলত মোনাকে শুনিয়ে শুনিয়ে বলল, জানিস, কেউ কেউ বড়লোক বিয়ে করবে না বলে সারাদিন বুলি কপচায়, অথচ তারাই সবার আগে বড়লোক ছেলেদের সামনে সেজে গুজে বসে পড়ে। একেই বলে গোল্ড ডিগার মেয়ে মানুষ। রাত 8টা। বাইরে থেকে ফিরে সদর দরজা খোলা দেখে আহিল অবাক হলো। ঘরে ঢুকে রাইমাকে না পেয়ে বিছানার উপর চিঠি দেখে আহিল ভ্রুকুচকে ফেলে। চিঠি খুলে পরে আহিল বিস্মিত হলো। রাইমা লিখেছে সে আর আহিলের অবহেলা অত্যাচার নিতে পারছে না, তার সাথে থাকতে চায় না। যা করেছে ভুল করেছে, অন্যায় করেছে। মোনাকে ঠকিয়েছে বলে এখন সেসব অন্যায়ের শাস্তি পাচ্ছে, তাই রাইমাকে সে যেন আর না খুঁজে। চিঠিটা পড়ে কতক্ষণ স্তব্ধ হয়ে মাথা চেপে ধরে বসে রইল আহিল। এসব কি হচ্ছে? কেন করছে রাইমা এমন? না হয় দুটো চর ধমকি দিয়েছে, তাতে একেবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাবে। পরক্ষণেই মনের ভেতর খটকা লাগলো। ওর তো কারোর সাথে যোগাযোগ নেই, না বাড়ির কারোর সাথে, না বন্ধু বান্ধবের সাথে। বাড়িতে তো ওর বাপ চাচারা ওকে জায়গাই দেবে না, তাহলে ও গেল কোথায়? আহিলের অস্থির লাগলো। বুঝতে পারলো মেয়েটা অভিমান নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু কার কাছ থেকে খোঁজ নেবে এবার সে? দুপুর 12টা। রাতে ভালো ঘুম না হয় বেলা করে ঘুমোচ্ছে মোনা। গভীর ঘুমের মধ্যেই বিরক্তিকর ফোনের রিংটোনটা জাগিয়ে তুলল তাকে। বিরক্তি নিয়ে বালিশের নিচে হাতড়ে ফোনটা বের করে। ঘুম ভরা চোখে স্ক্রিনে তাকিয়ে আফরার কল দেখে খানিকটা অবাকই হলো, বিচলিত হলো মনটা। এতগুলো ফোন করার কারণ কি? চিন্তিত হয়ে কলটা ধরল মোনা দ্রুত। আফরা চেঁচিয়ে উঠে বলল, 100 ফোন দেওয়ার পর ধরি তাইলে? কি করছিলি? মোনা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছিলাম রে ভাই। কি হয়েছে? তুই ঠিক আছিস? এতগুলো ফোন দিলি কেন? রিল্যাক্স বান্ধবী, আমি অলওয়েজ ওকে আছি। মোনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। খারাপ কিছু হয়নি তাহলে? শোন মোনা, কি বল? তোকে একটা জরুরি খবর দেওয়ার ছিল। থমথমে কণ্ঠে কথাটা বলে উঠল আফরা।
ওর কথায় খানিকটা ভীতি আর দুশ্চিন্তা মিশেছিল, যা সহজেই বুঝতে পারল মুনা। কিন্তু কিসের জরুরি খবর, বিষয়টা কি? মুনা পুরোপুরি ধাঁধায় পড়ে গেল। আফরাত থেকে বিস্তারিত শোনার আশায় বিছানায় আতশোয়া হয়ে বসল সে। কি বলবি? তুই আবার রেগে যাস না, কথাটা রাইমাকে নিয়ে। মুহূর্তেই মুনার রাগ উঠে গেল। রাইমা? আবার ওর প্রসঙ্গে কেন টানছে আফরা? মুনার বিন্দু পরিমাণ আগ্রহ নেই রাইমার প্রতি, ওর জীবন ও চালচলনের প্রতি, ওর বিশ্বাসঘাতকতার প্রতি। তাই মুনা তীক্ষ্ণ স্বরে বলল, আমি রাইমার কোনো কথাই শুনতে চাই না, বুঝলি? তুই জানিস কেন? আফরা ইতস্তত করলো। সেসব তো আমি ভালোই জানি, কিন্তু তুই আগে আমার কথাটা শোন। একটা বিরাট সমস্যা হয়ে গেছে রে। মুনার ভ্রু কুচকে এলো। সমস্যা হয়ে গেছে মানে? হ্যাঁ রাইমা, হঠাৎ করে গতকাল রাতে আমার মেসে এসে উঠেছে, ব্যাগপত্র নিয়ে আহিলকে ছেড়ে এসেছে। এমনভাবে আমাকে ধরলো, যার ফলে আমি ওকে আশ্রয় না দিয়ে পারিনি। ও তোর সাথে একবার কথা বলতে চায়। হুট করে রাইমার ব্যাপারে এমন কিছু শুনে মুনা বাকরুদ্ধ হয়ে গেল। রাইমা আহিলকে ছেড়ে এসেছে, তাও মাত্র কম আসে। সবাইকে ঠকিয়ে পালিয়ে গিয়ে যার সাথে বিয়ে করলো, এত তাড়াতাড়ি তাকে ছেড়ে আসতে পারলো রাইমা? এত ভালোবাসা তাহলে পালালো কোথায়? গুরুতর কিছু কি হয়েছে? মুনার মন উদ্বিগ্ন হয়ে উঠল। পরক্ষণে নিজের ভাবনা চিন্তাকে সংযত করার চেষ্টা করলো। এসব ব্যাপারে ওর নাক না গলানোই ভালো, কৌতূহল না দেখানোই ভালো। রাইমার মুখদর্শন পর্যন্ত করতে চায় না ও। এজন্য নয় যে ও আহিলকে বিয়ে করেছে, এই জন্য যে রাইমা ওকে বিশ্রীভাবে ধোঁকা দিয়েছে। মুনা ধীর কণ্ঠে আফরাকে বলল, তাদের জীবন তারা যেভাবে চায় সেভাবেই চালাক, আমার সেসব জানার আগ্রহ নেই। কিন্তু রাইমা যদি আমার সাথে কথা বলতে চায়, তাহলে ওর সঙ্গে আমার কোনো কথা বলার নেই, এটা ওকে জানিয়ে দিস। আমি ফোন রাখছি। কথাটা বলে কলটা কেটে দিতেই যাবে, তখনই ওপাশ থেকে আফরা তড়িঘড়ি কণ্ঠে বলে ওঠে, আমার কি মনে হয় জানিস, আহিলের সাথেও সুখী নয়। হয়তো প্রতিনিয়ত ওকে মারধর করে। কাল রাতে যখন আমার এখানে এলো, তখনই দেখলাম গালে থাপ্পড়ের দাগ, ঠোঁটের একপাশে জখম, চেহারায় কোনো লাবণ্যতা নেই, চোখের নিচে কালি। আমি তো প্রথমে চিনতেই পারিনি এটা রাইমা। অনেকবার এ ব্যাপারে প্রশ্ন করেছি, কিন্তু মেয়েটা কিছু বলতেই চাইছে না, শুধু বলছে তোর সঙ্গে একবার কথা বলতে চায়। সবকিছু শুনে মুনা হতভম্ব হয়ে গেল। আহিল এত খারাপ? যদিও রাইমার নিজের দোষ ছিল, কিন্তু আহিল তো নিজে পছন্দ করে, বলা যায় রাইমার সৌন্দর্য দেখে ওকে ফুসলিয়ে বিয়েটা করেছে। তাহলে এই অল্প দিনের মধ্যে সম্পর্কের এমন অবনতি কেন? প্রেম কি এতটাই ভঙ্গুর যে কয়েকদিনের সংসারে সব ভেঙে যায়? একটা সময় গিয়ে পরে মনে হয় সব কিছুই ভুল। মুনা কিছু ভাবতে পারল না। মোট কথা সব দিক বিবেচনা করে রাইমার সাথে কথা বলতে রাজি হলো মুনা, তবে ফোনে নয়, সরাসরি। মুনা আফরাকে বলল বাইরে কোথাও বসতে, কাছাকাছি একটা পার্ক আছে, ওখানেই যেতে। মুনা বিকেলে যাবে বলে ফোন রাখলো। মনের ভেতর ভারাক্রান্ত ভাব রইল। জীবনের কি এক টানাপোড়েনে, কে জানে ভবিষ্যতে কি ঘটবে। অথচ এই রাইমার সাথে 10 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওর। সব থেকে প্রিয় বান্ধবী ছিল, যাকে মুনা সব কথা বলতো, কিছু লুকাতো না। এমনকি রোদ্দুর যে ওকে ভালোবাসে, ওকে চায়, এই ব্যাপারটা পর্যন্ত আর কাউকে না বললেও রাইমা জানে। তেমন ছিল রাইমা। মেয়েটা কোনো কথা গোপন করতে পারতো না, সব কথা গড়গড় করে বলে দিত মুনাকে। এমনকি বাড়িতে কি রান্না হয়েছে সেটাও। দুজন ছিল দুজনে বেস্ট ফ্রেন্ড। ওদের এই মিলমিশ দেখে অনেকেই হিংসে করত, কিন্তু ওরা পাত্তা দিত না। অথচ সেই রাইমাই মুনার বিশ্বাস নিজ হাতে নষ্ট করলো। একবার যদি বলতো আহিলকেও চায়, বা ওরা দুজন দুজনকে চায়, তাহলে মুনা বিন্দু মাত্র কার্পণ্য করতো না, সরে আসতো। কিন্তু না, ওরা প্রতারণার আশ্রয় নিয়েছে, যা মুনা কোনোদিন ভুলতে পারবে না, আর না পারবে মাফ করতে। বিকেলের হালকা আলো, চারিপাশ নীরব হয়ে আছে। পার্কের সৌন্দর্য আরও প্রাকৃতিক প্রশান্তির বৃদ্ধির জন্য দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া, দেবকাঞ্চন ফুলের গাছগুলো নরম বাতাসে দুলছে, পায়ের নিচে থাকা সবুজ ঘাসগুলো মলিন। আশেপাশে খুব বেশি মানুষ নেই। আফরা আর রাইমা বসেছিল পুকুরের পাড়ে। মুনাকে দেখলো ওদের খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। আফরা গলা ছাড়িয়ে ডাকলো ওকে। মুনা পেছনে ফিরে ওকে দেখতে পেয়ে এগিয়ে এলো। রাইমা উদাসীন ভঙ্গিতেই বসেছিল। মুনাকে দেখেই কেমন আছিস জিজ্ঞেস করে মাথা নিচু করে ফেললো। মুনাও স্বাভাবিকভাবেই উত্তর দিল। এরপর প্রশ্ন করলো, আমার এখানে বসবার মোটেও ইচ্ছা নেই, তবুও এসেছি। সময় নষ্ট না করলেই খুশি হব। মুনার কাট কাট কথা শক্তপোক্ত শোনালো ভীষণ।
রাইমা এতদিনের নিভিয়ে রাখা কষ্টের ছাপ আর সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে ফেললো মোনাকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতেই বলল, যে আহিরের প্রতি আকৃষ্ট হয়ে সবাইকে কষ্ট দিয়েছিলাম, সে আহির এখন আর নেই, পাল্টে গেছে, সম্পূর্ণ ভিন্ন মানুষ। আমি তাকে আর চিনতেই পারি না। তোর সঙ্গে অন্যায় করেছি বলেই আমার সাথে এমন হয়েছে। আমার পাপের কারণেই শাস্তি পাচ্ছি। মোনা প্রতিক্রিয়া দেখালো না, বলল, এদিক দিয়ে ভালোই হয়েছে, কোনো এক পুণ্যের বিনিময়ে ওই প্রতারকের হাত থেকে বেঁচে গেছি আমি, তাই না বল? রাইমা ভেজা চোখে ওর দিকে তাকিয়ে বলল, ঠিক, ভালো বলেই তোকে ওর সাথে জড়াতে হয়নি। আমার মন্দ কপাল, তাই। স্বভাবের দোষ কপালকে দিস না। রাইমা ফুপিয়ে উঠল। আমি বুঝতে পারিনি রে, তিনি এমনভাবে আমার চোখের সামনে পর্দা টেনে দিয়েছিল, আমি তাকে ছাড়া কিছুই বুঝতেই পারিনি। যেভাবে রেখেছিল সেভাবেই ছিলাম, কোনোদিন কিছু চাইনি, মুখ ফুটে বলিনি। এরপরেও অমানবিক ব্যবহার আর মারধর, এরপরেও কিছু বলিনি, কিন্তু সেদিন বাবা তুলে গালি দিয়ে ফেললো, আর সহ্য হয়নি রে। রাইমা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। মোনা বুঝতে পারলো না কি বলবে, তাই কঠোর কণ্ঠেই বলল, আমাকে না বলিস, অন্তত আফরাকে বলতে পারতি। বিশ্বাস কর, বলতে চেয়েছিলাম, তোকেই বলবো বলে ঠিক করেছিলাম। আহিল দেয়নি, এটা সেটা বুঝিয়েছে, আর আমিও তার প্রতি অন্ধ ছিলাম। মোনা ম্লান হাসলো। পরিবারে জানাতে পারতি, যখন সত্যি বুঝে গেছিস তখন পরবর্তী সিদ্ধান্ত তুইই নিবি। আগেও যখন আমাদের প্রয়োজন পড়েনি, আশা করি এখনো পড়বে না। রাইমা কঠিন গলায় বলল, আমি সব ছেড়ে চলে এসেছি, ওনাকে ডিভোর্স দেব। মোনা চমকালেও বুঝতে দিল না। ঝোঁকের বসে সিদ্ধান্ত নেবার আগে পরিবারকে জানা। যদিও রেগে আছে তোর উপর, তবুও বলবো, হাতে পায়ে ধরে হলেও ওদের সাথে নিয়েই যা করার করবি। রাইমা যেন বুঝলো, চোখ মুছে ধাতস্থ হয়ে বসলো।